হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। আজকে আমরা জিকের 8 নম্বর ক্লাস ডিসকাস করব, যেখানে আমরা লাস্ট মিনিট সাজেশন যে সিরিজটা কন্টিনিউ করছি সেটার 8 নম্বর ক্লাস। এর আগে আমাদের 7টা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই করে দেখে নেবে, ঠিক আছে? যেখানে আমরা টোটাল 30টা করে কোশ্চেন ডিসকাস করছি, মোস্ট ইম্পর্টেন্ট। তো একবার দেখে নাও। সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে, একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচে তোমরা 3,500-এর বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। টোটাল 80টা প্র্যাকটিস সেট আছে, যেখানে জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারবে। এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249। এটা ওয়ান টাইম পেমেন্ট। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর এখানে যে ব্যাচটা দেখতে পাচ্ছ, এই ব্যাচটা তোমাদের একদম অধ্যায়ভিত্তিক ফার্স্টে হবে, তারপর এমসিকিউ করতে পারবে, মানে পুরো ডেডিকেটেড ব্যাচ, যেখানে নতুন সিলেবাস অনুযায়ী কীভাবে কোশ্চেন হচ্ছে লেটেস্ট প্যাটার্নে, তো সেই জিনিসপত্রকে মাথায় রেখে এই ব্যাচটাকে ফ্রেম করা আছে। একটা প্র্যাকটিস ব্যাচ আর একটা মেন যে ডেডিকেটেড ব্যাচ, সেই ব্যাচ। এখানে তোমরা ফার্স্টে থিওরি পাবে, তারপর এমসিকিউ। বিগত বছরে 80 থেকে 90% তোমার ডিরেক্ট কমন এসছে এই সমস্ত ব্যাচ থেকে। তো প্রত্যেকে যারা জয়েন করতে চাও অবশ্যই করে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। কি বলেছে দেখো, বলেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট যে কাউন্সিলটা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। কত? 1952 সালে। আর এক্স্যাক্ট ডেটের যদি কথা বলা হয় সেটা হচ্ছে 6 আগস্ট। কত? 6 আগস্টে এটা হয়েছিল 1952 সালে। মাথায় রাখবে 6 আগস্ট। ডেটটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সালটা, কারণ সাল দিয়েই কোশ্চেন ফ্রেম হয়েছে। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? আর এর যে চেয়ারম্যান থাকে, এই চেয়ারম্যান হয়ে থাকে পিএম, ঠিক আছে? প্রধানমন্ত্রী এর চেয়ারম্যান হয়ে থাকে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলেছে দেখো, বলেছে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় সম্পর্কিত নিম্নের কোনটি সঠিক? তো অ্যান্সার করো। তার আগে একটু ওয়েট করো, জাস্ট আমি একটু দেখে নিই যে এটা স্টার্ট হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। কারণ অনেক সময় শুরু করার পর দেখা যায় যে স্টার্ট হয়নি। বলেছে ব্যক্তিগত ব্যয়, যে ব্যয়যোগ্য যে আয়টা সেটা কোনটা ঠিক? ফার্স্টে বোঝো। বলেছে ব্যক্তিগত ব্যয়যোগ্য যে আয়টা, সেটা তুমি যে ইনকামটা করছো সেটার সঙ্গে বলেছে প্লাস হচ্ছে কি ব্যক্তিগত কর। দেখো যেটা ট্যাক্স হয়, ট্যাক্স কখনো প্লাসে থাকে? ট্যাক্স তো যে টাকাটা ইনকাম হয় তার থেকে ডিডাক্ট করা হয়, মানে মাইনাস করে দেওয়া হয়। তাহলে প্লাস কখনো হবে না, তাহলে এই অপশানটা কখনোই হবে না। আবার সেম দেখো, ব্যক্তিগত আয় এখানে আছে, ব্যক্তিগত করটাকেও মাইনাস করছে। আবার কি অকর প্রদান, হ্যাঁ এটাও হচ্ছে, মানে এটাও মাইনাস হচ্ছে, এটাও মাইনাস হচ্ছে, দুটোই এখানে মাইনাস কেসে আছে। তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। কারণ এখান থেকে ট্যাক্সের যে কেসটা, এখানে ফার্স্টে দেখলেই বুঝতে পারছো তুমি, যে টাকাটা বলেছে অকর আর ব্যক্তিগত কর প্রদান, এখানে দুটোই এখানে মাইনাস হয়ে যাবে। এইটা বলেছে সঠিক হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশান বি তাহলে রাইট আনসার হয়ে যাবে। এইটা হচ্ছে নর্মালি ব্যক্তিগত কর প্রদান মানে ট্যাক্স দিচ্ছে আর কি, ঠিক আছে? পার্সোনাল ট্যাক্স পেমেন্ট। আর এটা নন ট্যাক্স পেমেন্ট, মানে অকর বলেছে না, নন ট্যাক্স, নন ট্যাক্সের কথা বলছে এখানে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। বলেছে নিম্নের মধ্যে উপাদানগুলির মধ্যে, মানে যেগুলো দেখতে পাচ্ছ, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। তো অ্যান্সার করো। এটার অ্যান্সার প্রত্যেকে করতে পারবে, ঠিক আছে? অ্যান্সার করো। পারমাণবিক ব্যাসার্ধ মানে ধরো কোনো একটা অ্যাটম আছে, এবার এই অ্যাটমটার যে রেডিয়াসটাকে বোঝাচ্ছে এটাই পারমাণবিক ব্যাসার্ধ, মানে এই ব্যাস যেটা ব্যাসার্ধ আছে ওটাকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। পরমাণুর যে নিউক্লিয়াস, ভালো করে বুঝবে, একটা পরমাণুর ভিতরে কি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন থাকে, আর বাইরে তোমার কি করে, বাইরে ইলেকট্রন থাকে, নেগেটিভ চার্জ। তাহলে পরমাণুর নিউক্লিয়াস এবং পরমাণুর বাইরের আবরণের মধ্যে সবচেয়ে কম দূরত্বকে অ্যাকচুয়ালি বলতে পারো, সব থেকে কম দূরত্বকে যেটা, সেটাই পরমাণুর ব্যাসার্ধ হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, তো এইটা মেনলি পিরিয়ডিক টেবিলের কোশ্চেন। তো পিরিয়ডিক টেবিল তোমরা ভালো করে পড়বে, না হলে কিন্তু এই কোশ্চেনগুলো ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, বলেছে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এটার আমি ডিটেলস করাবো, কারণ কিছু কিছু টাইপ থাকে, যখন আমরা
পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচে নামি তখন পারমাণবিক দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এরকমভাবে চলতে থাকে। তো এইভাবে যদি চলে, ধরো কোনো কারণবশত যদি নিচের থেকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কমে বাড়ে, এরকম একটা সিকোয়েন্স মেনটেন হয়। ক্লিয়ার? তো এখানে অক্সিজেন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কিন্তু আমি এইটাকে ডিটেলসে আলোচনা করব তোমাদের সায়েন্সের কিছু ক্লাস যখন আমি প্রোভাইড করাবো তখন করব, কারণ এটাকে বোঝাতে গেলে পুরো পিরিয়ডিক টেবিলটাকে অনেকটা টাইম নিয়ে বোঝাতে হবে। কিন্তু জাস্ট এখানে আমি অ্যান্সারটাকে মার্ক করে দিচ্ছি, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে এদের মধ্যে থেকে অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। বলেছে নিম্নের কোন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে থমাস বাখের অলিম্পিক এজেন্ডা, যেটা অলিম্পিক এজেন্ডা সেটা 2020+5 নিয়ে আলোচনা করা হয়েছে? অ্যান্সার করো। তো এটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কার্যত অনুষ্ঠিত 137তম অধিবেশনটাকে, 137তম যে অধিবেশন আছে। ক্লিয়ার? এটাও খুব মানে ডিফিকাল্ট কোশ্চেনের মধ্যে বলতে পারো, মানে খুব কম চান্স আছে এই কোশ্চেনগুলো এক্সামে যদি আসে, তো স্কিপ করাটাই আমি বলবো বেটার, আন্দাজে এটা করতে যাবে না। দেখো এটা সম্পর্কে একটু ডিটেলস বলি। এটা হচ্ছে অলিম্পিক একটা এজেন্ডা, যেটা 2020+5 হলো কি আইওসির একটা রোড ম্যাপ, যেটা সম্প্রসারণ এবং বদ্ধীকরণ, যা আইওসির সভাপতি থমাস বাগের প্রবর্তন করেছিল মেনলি। ঠিক আছে? আইওসির যে সভাপতি থমাস বাগ এটা তৈরি করেছিল। ঠিক আছে? এখান থেকে আর এর প্রধান যে ফোকাস ছিল সেটা কি অলিম্পিক গেমসের যে স্বতন্ত্রতা আছে তাদের যে সর্বজনীন আবেদন রক্ষা করা মেনলি। তো অত ডিটেলস যাওয়ার দরকার নেই, জাস্ট এইটুক মনে রাখো 137তম অধিবেশনে এটা হয়েছিল। কোন জলাশয় পশ্চিম দিকে ভারতকে ঘিরে আছে? পশ্চিম দিকে বলেছে, মানে এটা ধরো ইন্ডিয়া যদি থাকে তার মানে এইটা হচ্ছে ইস্ট সাইড, তার মানে এইদিকে কি আছে? আরব সাগর আছে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা বেসিক কোশ্চেন, এটা একদম ইজিলি প্রত্যেকে পারবে। এই সাইডে আমরা জানি বঙ্গোপসাগর আছে, আর এই দিকে আছে ইন্ডিয়ান ওশেন। ঠিক আছে? ইন্ডিয়ান ওশেন। তো মেনলি তিনটে সাইডে কিন্তু জল দ্বারা আছে। চলে আসো নেক্সট কি বলেছে। বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যটা কি ছিল? দেখো প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটা কোন সাল থেকে কোন সালে হয়েছিল মনে রাখো। 1951 থেকে 5 বছরে 1956, 5 যোগ করে দাও, 1956 অবধি চলেছিল, 1956 পর্যন্ত চলেছিল। আর এটি কোন মডেলের উপর তৈরি হয়েছিল? এটা হয়েছিল হ্যারোড ডোমার মডেলের মাধ্যমে। হ্যারোড, আমি লিখে দিই, হ্যারোড ডোমার মডেলের মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল। আর এটা এগ্রিকালচার সেক্টরের উপর সব থেকে বেশি ফোকাস করা হয়েছিল, মানে কৃষি উন্নয়নে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কৃষি উন্নয়নে। ক্লিয়ার? কৃষি উন্নয়নে মেন লক্ষ্য ছিল কি সেটা একটু বলে দিই, এটা খুব ডিপে কোশ্চেন আসলে তখনই জিজ্ঞাসা করবে। লক্ষ্য মেনলি ছিল 2.1% এর লক্ষ্য ছিল, কিন্তু রিয়েলে মানে একদম প্রকৃতভাবে যেটা বৃদ্ধি করেছিল সেটা 3.6%, মানে অনেকটা মেন যেটা টার্গেট ছিল তাকে পার করেই অনেকটা বেশি করে দিয়েছিল, অ্যাচিভ করে নিয়েছিল। ভারতীয় সংবিধানে সমতার অধিকারের ড্যাশটি ধারা আছে? অ্যান্সার করো। সমতার অধিকার মানে যেটাকে ইংলিশে বললে তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে। ঠিক আছে? সমতার অধিকার বলতে কি বোঝাচ্ছে? সমতার অধিকার রাইট টু ইকুয়ালিটি, যেটাকে বলা হয় রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে? রাইট টু ইকুয়ালিটি জানি আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে আছে। তাহলে আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে টোটাল কতগুলো আর্টিকেল? 5টা আর্টিকেল হয়, টোটাল 5টা আর্টিকেল থাকে, কারণ 14-র আগেও কিন্তু কাউন্ট করতে হবে। 14, 15, 16, 17, 18, টোটাল 5টা। ক্লিয়ার? টোটাল 5টা আর্টিকেল আছে রাইট টু ইকুয়াল মানে সমতার। যে আর্টিকেল 14 ফার্স্টেরটা কি বলে? আর্টিকেল 14 হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, যেটা অত ডিটেলসে যাচ্ছি না, শুধু মনে রাখো এই যে সমতার অধিকার এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে অবস্থিত। আর ফান্ডামেন্টাল রাইট কোন কান্ট্রি থেকে নিয়েছে? ফান্ডামেন্টাল রাইট নিয়েছে ইউএসএর থেকে ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্টটা নিয়েছে। আর একটা জিনিস, ফান্ডামেন্টাল রাইট কত আর্টিকেলের মধ্যে আছে? 12 থেকে 35-এর মধ্যে আছে ফান্ডামেন্টাল রাইট, পার্ট 3-র মধ্যে আছে। ক্লিয়ার? পার্ট 3-র মধ্যে আছে। চলে আসো নেক্সট কোশ্চেন।
ভারতের ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ড্যাশের উপর রয়েছে। ক্ষুদ্র ঋণ বলেছে, ঠিক আছে, অ্যান্সার করে নাও। ফার্স্ট অ্যান্সার নিজেরা করো, আমি টাইম দেব, কিছুটা টাইম দেবো, নাহলে আবার ফার্স্ট হয়ে যাবে। ফার্স্ট নিজেরা করো। দেখো, ক্ষুদ্র ঋণের যে কথাটা বলছে এটা কে করে? এটা রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়াই যেটা মেনটেন করে থাকে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আরবিআই। আরবিআই এটা করে থাকে, ঠিক আছে। এই ফ্যাক্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব আসে এগুলো, ঠিক আছে। আরবিআই কত সালে স্ট্যাবলিশ হয়েছিল? 1935-এ, ফার্স্ট এপ্রিল 1935-এ। আর প্রথম গভর্নর কে ছিল আরবিআই? প্রথম অসবর্ন স্মিথ ছিল, ঠিক আছে। আরবিআই যে ফার্স্ট যে গভর্নর সিডি দেশমুখ, না সিডি দেশমুখ, ওকে, সিডি দেশমুখ। চলো আসো নেক্সট কোশ্চেন কি বলেছে, সলভ করো। নিচের কোনটি মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না এবং পরে 1950 সালে গৃহীত হয়েছিল? সেটা দেখো, মেনলি যখন ফান্ডামেন্টাল রাইটস বলছি কেন, মেনলি আগে বোঝো যে ভারতীয় সংবিধান যখন তৈরি করা হয়, আমাদের কনস্টিটিউশন প্রাথমিক অবস্থায় যখন তৈরি করেছিল সেই সময় পার্ট ছিল না, কিন্তু পরবর্তী সময় এটাকে অ্যাড করা হয়। সেটা কি? জরুরি বিধান, হ্যাঁ ছিল, এইটাও ছিল, মৌলিক অধিকারও ছিল, কিন্তু মৌলিক কর্তব্য যেটা এটা ছিল না। মানে ফান্ডামেন্টাল রাইট তো আছে, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ফার্স্টে ছিল না। এটা নেওয়া হয়েছিল ইউএসএসআর থেকে এটা নেওয়া হয়েছিল। এটা হচ্ছে আর্টিকেল 51-এর এতে আছে, ক্লিয়ার? তো এটা মৌলিক কর্তব্যের কথা বলছে। টোটাল কতগুলো মৌলিক কর্তব্য ছিল? আছে এখন অ্যাট প্রেজেন্ট 11টা মৌলিক কর্তব্য আছে। যখন তৈরি করেছিল তখন কিন্তু আবার 10টা ছিল। চলে আসুন নেক্সট। মধ্য ভারতের বিস্তার বিদ্রোহ ড্যাশ সালে শুরু হয়, ঠিক আছে। বস্তার, ঠিক আছে, বস্তার বিদ্রোহ। অ্যান্সার করো। এটাকে মেনলি বস্তার বিদ্রোহ, এটাকে ভূমকাল বিদ্রোহ বলা হয়। এটাকে আবার ভূমকাল বিদ্রোহ বলা হয়। এটা মেনলি ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে এই বিদ্রোহটা করা হয়েছিল, ঠিক আছে। এই বিদ্রোহের একটা ইম্পর্টেন্ট যে নেতা, তার নাম হচ্ছে গুন্ডাধর, ক্লিয়ার? এই বিদ্রোহের যে ভূমকাল কথার অর্থ হচ্ছে ভূমিকম্প মেনলি, ঠিক আছে। এটা হয়েছিল ছত্তিশগড় রাজ্যে। কোথায় হয়েছিল? ছত্তিশগড়, সিটি লিখে রাখলাম, ছত্তিশগড় রাজ্যে হয়েছিল। তো ইম্পর্টেন্ট খুব, নামটা মনে রাখো, কারণ একটু অড টাইপের কোশ্চেন এটা। বস্তার বিদ্রোহ বা ভূমকাল বিদ্রোহ এটা গুন্ডাধর করেছিল, এই ফ্যাক্টটা মনে রাখো। কোথায় হয়েছিল? ছত্তিশগড়ে। আর মেন পয়েন্ট যেটাই বলিনি এখনও, 1910 সালে এটা হয়েছিল। কত? 1910 সালে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1910 সালে। নেক্সট, খাবার রান্নার করার ক্ষেত্রে কোন শক্তি ব্যবহৃত হয়ে থাকে? এক তো এখানে দেখতে পাচ্ছ বায়ু শক্তি, না কখনোই নয়, বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, আর একটা আছে রাসায়নিক শক্তি। দেখো, মেনলি এই রাসায়নিক শক্তিটাই ব্যবহার করা হয়ে থাকে, কারণ দেখো প্রাকৃতিক গ্যাস যেটা আমরা ইউজ করে থাকি, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে প্রোপেন, তারপর আমরা কাঠ কয়লার ব্যবহার করে থাকি, এগুলো সমস্ত কিন্তু রাসায়নিক শক্তির এটা ব্যবহার হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট 12টা কি বলেছে? বারোর কোশ্চেনটা কি বলেছে? বলেছে পবন হংস হেলিকপ্টার্স লিমিটেড অফশোর অপারেশন কাকে হেলিকপ্টার পরিষেবা প্রদান করে? তো মেন নামটাকে মনে রাখো, পবন হংস, ঠিক আছে, পবন হংস। তো এটা কে করে থাকে? এটা মেনলি পরিষেবা প্রদান করে কি? তেল আর প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাও কিন্তু একটা অড টাইপের কোশ্চেন, কিন্তু সচরাচর আমরা পড়ে থাকি না, তবুও
যারা পড়ে থাকবে তারাই অ্যান্সার করতে পারবে, নাহলে কোনো কারণবশত এটাকে আন্দাজে করতে যাবে না, স্কিপ করে দেবে। নিম্নের কোনটি একটি এক প্রকার ভূমিকম্পের তরঙ্গ? দেখো আমরা জানি পি তরঙ্গ হয়ে থাকে একটা, পি তরঙ্গ একটা কি ভূমিকম্পের তরঙ্গ, ডি হয় না, বি হয় না, হ্যাঁ ঠিক আছে, ওটা পি ওয়েভ একটা হয় আর একটা এস ওয়েভ হয়ে থাকে, পি ওয়েভ আর একটা এস ওয়েভ হয়ে থাকে, ঠিক আছে। তো একটা পি ওয়েভ হয় আর একটা এস ওয়েভ হয়ে থাকে, আর এল তরঙ্গও কিন্তু একটা ভূমিকম্পের তরঙ্গ হয়, মেনলি পি এস এল আর আর হয়ে থাকে। তো অপশান এখানে বি দেখতে পাচ্ছি, সেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার করো। এটা মাথায় রাখবে যে আমরা যখন অলিম্পিকে ফার্স্ট গোল্ড মেডেল পাওয়া হয় 1928, আই থিঙ্ক, যদি ভুল না হই আমি, 1928 পাওয়া হয় অলিম্পিকে গোল্ড মেডেল, বলতে মানে হকিতে, হকিতে যদি বলা হয় গোল্ড মেডেল অলিম্পিকে কত সালে পায়, 1928 সালে পায়। ঠিক তার আগের বছর 1927, সেই 1927-এ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়ে থাকে। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটা। নেক্সট কোশ্চেন চলে আসো। বলেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা, এগুলো খুবই ইজি। কেন ইজি বলছি? কারণ 1951 থেকে 5 যোগ করো 56-তে ফার্স্টটা শেষ হয়েছে, তারপরেরটা কত হবে? নিশ্চয়ই 56 থেকে 5 যোগ করে দাও 61, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্যাস হয়ে গেছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, স্থিতিশীলতার সাথে বৃদ্ধি এর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। তো এখানে এই যে টার্মটা দেখতে পাচ্ছ, স্থিতিশীলতার সাথে বৃদ্ধি, মানে একদম স্থিতিও থাকবে, মানে খুব যে স্টেবিলিটি মেনটেন করবে না তা নয়, ঠিকঠাকভাবেই থাকবে, তার সাথে যে বৃদ্ধিটা হবে সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে এটা হয়েছে? বলেছে গ্রোথ উইথ, এটাকে মেনলি বলা হয় ইংলিশে গ্রোথ উইথ স্টেবিলিটি, স্টেবিলিটি থাকবে আর কি, মানে নড়ে চড়ে যাবে না, মানে ঠিকঠাক থাকবে, এমনভাবে মুখ থুবড়ে পড়বে না যে সেরকম আর কি। তো এটা হয়ে যাবে অপশান ডি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রোথ উইথ স্টেবিলিটির কথা বলেছিল। ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন হয়, মানে এস্টাবলিশমেন্টটা জানতে চেয়েছে। দেখো আমরা প্রত্যেকে জানি 24 জানুয়ারি 1950, এই সালটা খুব ইম্পর্টেন্ট। এই সালেই কিন্তু আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়, যে রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট। আর নির্বাচিত এখান থেকে আর একটা কি, আমরা ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল সং এগুলোকে অ্যাডাপ্ট করেছিলাম এই ডেটে, কারণ এটা কনস্টিটিউট অ্যাসেম্বলির লাস্ট ডে ছিল মনে হয়, আই থিঙ্ক, ঠিক আছে। আর এই ডেটে ঠিক 4 দিন পরে 28 জানুয়ারি 1950-এ সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে, 28 জানুয়ারি 1950-এ। তাহলে অপশান দেখো 28 জানুয়ারি 1950, অপশান ডিতে দেখতে পাচ্ছি, এটা 1952 আছে, এটা হবে না। তো নেক্সট কোশ্চেনে চলে আসো। নিচের কোন নৃত্য জম্মু কাশ্মীরের সাথে যুক্ত? দেখো এখানে জাওরা, ভাওয়াই, ওজাগিরি এগুলো আছে। জম্মু কাশ্মীরের একটা ইম্পর্টেন্ট নৃত্য রাউফ, রাউফ তো অপশানে নেই, তাহলে রাউফ ছাড়া আর কি কি আছে? হাফিজা একটা হয়, আর একটা রাউফ হয়, দ্বন্দ্বরাস হয়, মানে এগুলো নাচের এই নৃত্যের শেষ নেই, প্রচুর আছে। তো আমরা প্রিভিয়াস ইয়ারগুলোকেই টার্গেট করব, এটা হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, অপশান এ কুদ নৃত্য। কী হবে? কুদ নৃত্য। ওকে, কুদ নৃত্য কি? এটি একটি জম্মু কাশ্মীরের পাহাড়ি এলাকার প্র্যাকটিস করে থাকে এই নাচটাকে, ক্লিয়ার? যারা মেনলি কৃষক শ্রেণীর লোকজন তারা এটা করে থাকে। চলো 19-এর কোশ্চেনটা কি বলেছে দেখো, খেয়াল করো, নাম্বার 19-এর কোশ্চেনটা। বলেছে নিম্নলিখিত কোন প্রকল্পের অধীনে 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুযোগ সুবিধা অ্যাকাউন্টধারীদের জন্য উপলব্ধ হয়? তো এটা খুব ইজি কোশ্চেন, খুব ফেমাস, এইটা প্রধানমন্ত্রী জনধন যোজনা, খুব ইম্পর্টেন্ট। 10,000-এর ওভারড্রাফট দিতে চাইছে, তাহলে এইটা হয়ে যাবে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ক্লিয়ার? চলো আসো নেক্সট, ওই জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট। নেক্সট কি বলেছে? বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিল?
দেখো মৌর্য সাম্রাজ্যের যদি প্রতিষ্ঠাতার কথা বলা হয় তো কে করেছিল? নন্দ ডাইনেস্টিকে সরিয়ে কৌটিল্য বা চাণক্যের বা বিষ্ণুগুপ্ত এর সাহায্য নিয়ে কে তৈরি করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। সে এখান থেকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিল। এবার এক এক করে বিন্দুসার আসে, তারপর এখান থেকে অশোক এই ডাইনেস্টির হয়ে থাকে, চন্দ্রগুপ্ত সেকেন্ড হয়, এভাবে চলতে থাকে। তাহলে এর যে শেষ ছিল অশোকও হবে না, বিন্দুসারও হবে না, চন্দ্রগুপ্ত হবে না, অপশান ডি বৃহদ্রথ। তো অপশান ডি হয়ে যাবে বৃহদ্রথ। ঠিক আছে, ইম্পর্টেন্ট। চলে আসুন নেক্সট। বলেছে মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি হলে তাকে ড্যাশ মাটি বলা হয়। দেখো সূক্ষ্ম কণার যদি পরিমাণটা বেশি হয় তাহলে এটাকে আমরা কি বলে দেব? এটাকে বলবো এঁটেল মাটি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কি বললাম? এঁটেল মাটি। আর এখানে একটা মাটি আছে বেলে মাটি। তাহলে বেলে মাটির বৈশিষ্ট্য কি? বেলে মাটিতে বালির কণাটা বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, আর কিছু এখানে বললাম না। নেক্সট, চলো নেক্সট কোশ্চেন। বলেছে সেক্রিনে নাগাল্যান্ডের একটি প্রধান উৎসব, মানে উৎসবটার কথা বলছে। ঠিক আছে, এই যে সেক্রিনে একটি দিনব্যাপী, মানে কত দিনব্যাপী উৎসব যা শুদ্ধি ও বিশুদ্ধতার প্রতীক। এটা 10 থেকে 15 দিন। এটা ওয়ার্ড টাইপের কোশ্চেন, না পড়া থাকলে কোনো মতে করতে পারবে না। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কী হবে? 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিনের একটা উৎসব। এটা মেনলি একটা যুদ্ধে যাওয়ার আগের একটা উৎসব বলতে পারো, সেরকম টাইপের। বলেছে নিচের কোন শিল্পী সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার পেয়েছেন? এক তো কে কে আছে দেখো, এটার অ্যান্সার হয়ে যাবে বিরজু মহারাজ। পণ্ডিত বিরজু মহারাজ এই পুরস্কারটা পেয়েছে, সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার। ঠিক আছে, পণ্ডিত বিরজু মহারাজ এই পুরস্কারটা পেয়েছে। আর তিনি কোন ড্যান্সের সঙ্গে কানেক্টেড? তিনি যে ড্যান্সের সঙ্গে কানেক্টেড সেটা হচ্ছে কত্থক। কত্থক। আর এই কত্থক কোন কোন জায়গার? এটা নর্থ ইন্ডিয়ার, মেনলি ইউপি। ইউপি বলতে পারো, নর্থ ইন্ডিয়ার ড্যান্স এটা কত্থক। চলে আসো নেক্সট। সম্প্রতি ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি স্কিম লঞ্চ করলো কোন দেশ? ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি, এটাও পারবে। নিজেরা করো এটা, হ্যাঁ এটা নিজেরা করো, কারণ এটা ভুল হওয়ার পসিবিলিটি খুব কমই আছে, পেরে যাবে এটা। ঠিক আছে, এটা হয়ে যাবে অপশান সি ভারত। ইন্ডিয়া করেছে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট। 2023-এ শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? খুব ইম্পর্টেন্ট নাম, আর এক্সামে কিন্তু আসবে নামটা, নার্গিস মোহাম্মদী। তিনি কোন কান্ট্রি থেকে বিলং করে? এটা একটু বলো তো, কোন কান্ট্রি থেকে বিলং করে? এটা এসডব্লিউ থাকবে তোমাদের। কোন কান্ট্রি থেকে বিলং করে সুন্দর করে টাইপ করে লিখবে, কোন কান্ট্রি থেকে বিলং করে। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? বলো, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? এটা হয়ে যাবে অপশান সি লাইসোজোম। আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর। নেক্সট, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় নাম কি? ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় নাম কি? দেখো আরতি শাহ আছে, মিহির সেন, এর দুটোর মধ্যে কনফিউজ হবে, কিন্তু ইজি কোশ্চেন, এটা অনেকবার পড়েছো। এটা হয়ে যাবে মিহির সেন। মিহির সেন, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কি হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল, আর প্রথম অধিবেশনটা যে হচ্ছে কংগ্রেসের, সেটা কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। সেটাই মনে হয় জানতে চাইছে না, কোন শহরে হয়েছিল? হ্যাঁ বোম্বেতে হয়েছিল, এখান থেকে বোম্বেতে হয়েছিল। ঠিক আছে, বোম্বেতে হয়েছিল। এবার একটা জিনিস মাথায় রাখো, এখানে যে সভাপতি ছিল সেটা কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি। আর এখানে একটা কোশ্চেন আসে যে 1885 সালে তো ফার্স্ট হয় এখান থেকে, আর কংগ্রেসে এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1885-তে, কিন্তু ডিসেম্বরের 28 তারিখে।
ডিসেম্বরের 28 তারিখে, এটা এক্সামের কোশ্চেন, 28 তারিখটা মনে রাখবে, ডিসেম্বরের 28 তারিখে। নেক্সট, আচ্ছা এই অবধি আছে মনে হয়, আজকে এই অবধি আছে। হ্যাঁ 28টা রেখেছি, 30টা রাখিনি, 28টায়। তো যারা এখনও সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, তো যারা এখনও জয়েন করে অবশ্যই জয়েন করে নেবে, তোমরা ওখানে সমস্ত কিছু প্রোভাইড করা হয়, ক্লাসে যাবতীয় জিনিসপত্র। তো এই 28টা কোশ্চেনের মধ্যে, আজকে 28টা দিলাম, হ্যাঁ 28টার কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই জানাবে। আমি 30টায় রেখেছিলাম, দুটো মনে হয় আউট হয়ে গেছে, ঠিক আছে, নেক্সট দিন অ্যাড করে দেবো, ওখানে অসুবিধা নেই, ঠিক আছে। তো যারা যারা এখনও সিআরপি একাডেমি যে এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। আর ব্যাচ রিলেটেড আমি এটা একটু আরেকবার বলে দিই লাস্টে, ঠিক আছে। যারা যারা পুরো প্র্যাকটিসের মধ্যে চলে গেছো, মানে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা অবশ্যই করে এই ব্যাচটাই জয়েন করবে, প্র্যাকটিস ব্যাচটাই মাস্ট জয়েন করবে। আর যারা ভাবছো এখনও একটু আমার সিলেবাস কমপ্লিট করতে হবে, পুরোটা বাকি আছে, তারা অবশ্যই করে এই ব্যাচটাই জয়েন করবে, ঠিক আছে। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।